এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। সেহেরি সেইবারে আসতে বলেছিল ওকে বাসায়। এর আগেও 2বার এখানে এসেছে কাশফি, অবশ্য এই প্রথম আসলো একা। আগে এসেছে আরিফিন তুর্নাদের সাথে। সেহেরিশকে দেখার বড্ড ইচ্ছেটা সেজাদের থেকে পূরণ করে ফেলেছে ও। এসে অনেক সময় কাটিয়ে গিয়েছে ছোট্ট মেয়েটার সাথে, এবারও বলেছিল আসবে। ওকে না করার ক্ষমতা কাশ্মীর আগেই হারিয়েছে। ভীষণ মায়ায় পড়ে গেছে ও সেহেরিশের। এত হাসি খুশি মেয়েটা দেখলে কেউ বলবে না যে শরীরে এমন মরণবেধি নিয়ে ঘুরছে ও। কাশবি এসব চিন্তার মাঝে আয়নার সামনে যে দাঁড়ালো। ওয়াশরুমের আয়নায় গলা একটু নিচ পর্যন্ত দেখা গেছে বলে নিজেকে সেভাবে দেখতে পায়নি ও। শাড়িটা বুঝে একটু ঠিক করা দরকার। কোমরে কেমন যেন অস্বস্তি হচ্ছে। এই ভাবনায় ব্যস্ত হাতে শাড়িতে হাত দিয়ে দরপরে তাকাতি আটকে উঠল কাশফি। চোখের মনি ঠিকরে কোঠর থেকে বের হয়ে যাওয়া জোগাড়। হায় খোদা, এ কি অবস্থা ব্লাউজের! কাশফি বুঝেছিল এটা কোমরে উঁচু হয়েছে, তবে এত উঁচুতে উঠেছে এটা একেবারেই বোঝেনিও। ধপধপা শ্বেত পেটটা তাক লাগিয়ে বের হয়ে আছে। তার মধ্যে শাড়িটাও পাতলা জর্জটের যেন ঘটনা আরো ঘনীভূত করতে কাশ্মীর শাড়িটা পরেছে নাভির নিচে। আসলে এভাবেই সাধারণত শাড়ি পরেও। নাভির উপরে শাড়ি পরলে পেট কেমন উঁচু হয়ে থাকে সেটা একদম ভালো লাগে না। তার কারণেই তো ব্লাউজের লম্বা একটু বেশি দিয়ে বানায়, আর কখনোই পাতলা শাড়ি কিনে না। পেট সবসময় সয়তনে ঢেকে থাকে, কিন্তু আজকে সামনে আয়না না থাকায় এইসব কিছুই কাশবি খেয়াল করতে পারেনি। তাই তো এই শাড়ির সর্বনাশ হয়েছে। কাশবি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে রাজি না। চট জলদি আঁচল ভাঁজ করে উপরে তুলে কুচিতে হাত দিল ঠিক করতে যাবে, তার আগে পেছন থেকে আসা চিৎকারে থমকে দাঁড়ায়ও। আয়নার চোখ গোল গোল করে পেছনের দৃশ্য বোঝার চেষ্টা করে। সেজাদকে চোখজোড়া বন্ধ অবস্থায় দরজায় নবধরে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে যায় ও। নিঃশ্বাস আটকে যাওয়ার জোগাড় তখন। আর সেজাদ মুখে আউড়ে যাচ্ছে লাগাতার, আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি। কাশবি হো হো করে হেসে দেয়। চোখ খিচে হাসির রোল থামাতে ব্যস্ত হয়ে পড়ে। যখন চোখ খুলে নিজেকে বর্তমানে নিজ বাড়ির মেঝেতে পায়ও, আলমারির পাল্লায় হেলান দিয়ে সে লাল জমিনের সাদা কালো ডোরাকাটা জর্জের শাড়িটাকে বুকে আঁকড়ে ধরে বসে হাসছে। নয়ন কার্নিশে এক ফোঁটা জলের আভাস পায়। ঠোঁটের হাসিটা মোছে না কাশবি, অশ্রু ফোঁটাটাও থাকতে দেয় মুখে। এরকম কত শত স্মৃতি ওকে ঘিরে রাখে প্রতিনিয়ত। তার শেহজাদ, তার রাজপুত্রকে নিয়ে সব মধুর অতীতগুলো চোখের সামনে খেলা করে ওর। নিজের মায়ের পর যদি কাউকে মনের অন্তরাল থেকে ভালোবাসে থাকে, তাহলে সেটা পুরোটুকুই কাশবি শেহজাদকে ভালোবেসেছে। এরকম উন্মাদ প্রেমিক ও নিজেই কখনো অন্য কারো কাছে শুনেছিল কিনা সন্দেহ। এতটা গভীরে যে কাউকে নিজের অন্তরাত্মা থেকে গ্রহণ করা অন্য কারোর জন্য কতটা সম্ভব সেটা কাশবি জানে না। তবে ঠিক সেভাবেই সে তার শেহজাদকে গ্রহণ করেছিল। নিজের মনের কুঠুরি যতটুকু জমিন ছিল পুরোটুকুই শেহজাদের নামে করে দিয়েছিল। কিন্তু এত অন্তর্নীল প্রণয় ঘটালেও সেটার মর্যাদা কাশবি অক্ষম হয়েছে। শেহজাদকে চিরজীবনের জন্য নিজ মনের জমিনের মালিক তো বানিয়ে দিয়েছে, কিন্তু সেখানে ওকে থাকার অনুমতি দিতে পারেনি। তাড়িয়ে দিয়েছে কাশবি ওকে। না, তাড়িয়ে দেয়নি, নিজ ইচ্ছায় তাড়িয়ে দিতে হয়েছে। তাড়িয়ে দিতে বাধ্য হয়েছে কাশবিকে। নয়তো কতগুলো নিষ্পাপ জীবন এক পাষাণের পৈশাচিক নির্যাতনের পদতলে পিষ্ট হয়ে যেত। হঠাৎ কলিং বেলের শব্দে কাশবি ভাবনার জগৎ থেকে ফেরে। বেল টেপার ধরন দেখে বুঝে গেছে শাওন এসেছে। গ্র্যান্ডফাদার ক্লকের একটি আওয়াজে বোঝে 11:30 বেজে গিয়েছে। অবাক চোখে তাকায় কাশবি। অতীতে এতটা সময় পার করে আসলো। দরজা খুলতে ছোট ভাইয়ের হাসি মুখা চেহারা দেখতেই কাশবি নিজেও হেসে ফেলে। নিজে এক পা সরে শাওনকে ঢুকতে দেয়। কি রে, এত দেরি হলো যে? ওই ভাইয়াদের সাথে গল্পে সময় পার হয়ে গেছে। কোন ভাইয়ের সাথে? অমনি জিভ কামড়ায় শাওন। এই শার্সে কি বললো এটা? অন্য মানুষ হয়ে জুতা খুলতে গিয়ে মুখ ফুসকে বলে দিয়েছে কথাটা। চট করে পেছনে ঘুরতে বড় বোনের সন্দিহার নজরে আবদ্ধ হয় হো। ব্যাবাচ্চাকে খেয়ে আমতা আমতা করে বলে, না, ওই মেডিকেলের সিনিয়র ভাইয়াদের সাথে আর কি। বোনকে একেবারেই মিথ্যে না বলায় অভ্যস্ত শাওন ভেতর থেকে দরদর করে ঘামতে লাগলো। এই বুঝি আপুর অনুভূতি বুঝে ক্যাক করে ধরবে, তবে সেরকম কিছুই হলো না। কাশভির চেহারা দেখে মনে হলো শাওনের কথা ও বিশ্বাস করেছে, বরং ওর চোখ দুটো আটকে শাওনের এতক্ষণ থাকা চারকোনা বক্সের উপর, যা এইমাত্র জুতা খোলার জন্য ও সুকেজের উপর রেখেছে। কাশবি ভ্রুকুচকে আগ্রহী ভাব নিয়ে প্রশ্ন ছড়ে, এটা কি?
বোনের চোখ অনুসরণ করে সামনে তাকায় ও। শাড়ির বাক্সটা দেখে শরীর মুহূর্তে চনমনিয়ে ওঠে। নিজেকে পুরো প্রস্তুত, আগাম বলিগুলো মনে মনে আওড়ে নেমে যায় নাটকে। আপু, আজকে না ওই ভাইয়াদের সাথে একটা মার্কেটে গিয়েছিলাম, এই শাড়িটা দেখা মাত্রই পছন্দ হয়ে গেল। মনে হলো এটা তোমার জন্যই বানানো, তাই আর দ্বিতীয় চিন্তা না করেই তোমার জন্য কিনে ফেললাম। দেখো না আপু, তোমার ভালো লেগেছে কিনা? শাওনের কথায় কাশবি অবাক হবে না খিলখিলিয়ে হাসবে তাই ঠাউর করতে পারছিল না। তবে আদরের ভাইয়ের দেওয়া গিফট আগলে নিতে সময় লাগলো না ওর। অসীম আগ্রহ নিয়ে বাক্সটা খুলল। ভেতরে ময়ূরকণ্ঠী ও গাঢ় নীলে মিশ্রণে সিল্কের শাড়িটা দেখে চোখ কপালে উঠল ওর। ভয়ঙ্কর রকম সুন্দর শাড়িটাতে আস্তভাবে হাত বোলাতে বোলাতে চকচক দৃষ্টিতে ভাইয়ের দিকে দেখল ও। শাড়িটা সে লেভেলের সুন্দর ভাইয়া, থ্যাঙ্কস আ লট। শাওন আর চোখে দুষ্টু হাসি দিয়ে বিড়বিড় করে বলে, আর গিফট? তাকে কাল যে থ্যাঙ্কস বইল খুশি হবে। কি বলছিস? শাওন বহুগুণে সতর্ক হয়। না না না, মানে তোমার পছন্দ হয়েছে তো? পছন্দ মানে ভীষণ রকমের পছন্দ হয়েছে। আমার ফেভারিট কালারই তো ময়ূরকণ্ঠী। নিশানা ঠিক দিকে দিতে পারছে দেখে শাওন আপ্লুত হয়। আসল কথা এখন নামে ও। আপু, যদি সত্যি পছন্দ হয়ে থাকে তাহলে আমার একটা আবদার রাখবা? কাশবি ভাইয়ের আদরে কণ্ঠে গলে যায়। কি আবদার বল, রাখবো। 480 ওয়াটের হাসি দেয় শাওন। আগামীকাল তুমি এই শাড়িটা পরবা? আকাশ থেকে পড়ে কাশবি। আগামীকাল? আগামীকাল কেমনে পরবো? অফিস আছে তো। না তো অফিসে শাড়ি পরায় নিষেধাজ্ঞা আছে নাকি? না, তা নেই, তবে কখনো পরিনি তো তাই। এই যে, ঠিক এই কারণেই আমি এই আবদার রেখেছি। অফিসে তো কি এখন কোথায় তুমি শাড়ি পরো না? আগে কত সুন্দর করে তুমি সানবিবি শাড়ি পরতা, আমার দেখলেই ভালো লাগতো। এইবার বিদেশ থেকে ফিরে একেবারেই বিদেশি হয়ে গেছো তুমি আপু, এটা ঠিক না। ভাইয়ের অভিমানী কথাবার্তা শুনে হো হো করে হেসে ফেলে কাশভীম। শাওনকে এই মুহূর্তে ওর কাছে 15-16 বছরের বালকের ন্যায় লাগছে, যে নিজের আবদার পূরণ করতে একেবারেই নাছোড় বান্দা। কে বলবে এই ছেলে একজন পুরো দস্তুর ডাক্তার, তাও আবার ক্যান্সারের মতন ভয়ঙ্কর রোগের। কাশবি ভাইয়ের মুখের দিকে তাকিয়ে হাসি থামায়, তবুও মুখ করে রাখে উজ্জ্বল। সুন্দর কণ্ঠে বলে, আচ্ছা বাবা, ঠিক আছে, কালকে পরবো এটা। খুশি? গম্ভীর মুখটায় সাথে সাথে ফুল পাওয়ারের আলো জ্বেলে ওঠে। শাওন উদ্ভাসিত কণ্ঠে তেজস্বরে বলে ওঠে, থ্যাঙ্কস এ লট আপু। কাশবি হেসে ফেলে, তবে বোঝে না শাওনের এত খুশি হওয়ার মতন এমন কি বলল ও। ভাইটার রাত বিরাতে মাথার তার ছিঁড়েছে বুঝে সেখান থেকে প্রস্থান নিতে বলে ও। ডাইনিং টেবিলে তোর জন্য মগে দুধ রাখা আছে, ওভেনে দিয়ে গরম করে নিস। আমি যাই দেখি কোন ব্লাউজটা যায় এটার সাথে। কাশবি হল থেকে বের হতে শাওনের মুখের চওড়া হাসিটা আরও ছড়িয়ে যায়। আধা ঘন্টা আগের ঘটনাটা চোখে ভাসে। কিভাবে শাহজাদ কফি শপ থেকে বের হওয়ার ওর হাতে এই শাড়ির প্যাকেটটা এক প্রকার গুজে দেয়, সেটাই চিন্তা করে এখন হাসি পাচ্ছে। তবে তখন শাওন ভীষণ অবাক হয়েছিল, প্রশ্নও ছুঁড়েছিল, এটা কি ভাইয়া? সেই মুহূর্তে শাহজাদের চোখে এমন একটা অভিব্যক্তি দেখেছিল ও, যেটা এই মানবের ভেতরে আছে বলে শাওনের চিন্তার অভিধানেই ছিল না। লজ্জা। স্পষ্টত শাহজাদের চোখে লজ্জা দেখেছিল তখন শাওন। ঠোঁটের ইতস্তত কাঁপনও সেদিকেই নির্দেশ দিচ্ছে। এটা তোমার বোনকেই দিও। ও ও হ্যাঁ, ওর জন্যই কিনেছিলাম। কাল ওকে এটা পড়তে বলো। কথাটা বলার সময় শাহজাদ একটু শাওনের দিকে তাকায়নি। হবু শালার কাছে প্রেমিকার জন্য উপহার নিয়ে পাঠাচ্ছে, কেমন একটা লজ্জার ব্যাপার না? শাওন বিষয়টা বুঝে এটা নিয়ে আর কোনো দ্বিরুক্তি ছাড়াই আগলে নিয়েছিল উপহারটা, তবে চিন্তায় পড়েছিল অন্য বিষয় নিয়ে। আমি আপু দিব কেমনে, এটা কি বললো? এই মুহূর্তে পুরো পরিস্থিতিটা নিজের বাগে নিয়ে নিল আরেফিন। শাওনের কাঁধে হাত পেঁচিয়ে আদরে কণ্ঠে বলল, আসো বন্ধু শাহজাল, আমি শিখিয়ে দেই কি বলবা। তুমি ভাবিকে যেভাবে বলতে বলবো সেভাবেই বলবা, বুঝছো? তাহলে মনে করো কেল্লা ফাতে।
এরপর আরেফিন পই পই করে শাওনকে সব ডায়লগ শিখিয়ে দেয় এবং শাওনও একজন অতিমাত্রার ভালো শিষ্য হওয়ার প্রমাণ দেখিয়েছে কাশভিকে মানাতে পেরে। এখন রুমে যেয়ে তার গুরু আরেফিন ভাইকে ফোন দিয়ে একটা ধন্যবাদ জানাতেই হবে। এই ভাবনা মনোপুত হতেই শাওন দৌড় লাগায় নিজের রুমে। অফিসের সবাই চোখ বড় বড় করে এক রমণীকে দেখছে। ইন্ডো ওয়েস্টার্ন পোশাকে দেখতে অভ্যস্ত কাউকে পুরো দস্তর বাঙালি আবরণে মোড়ানো দেখলে এরকম টুকুর টুকুর করে তাকাবেই সবাই। এটাই স্বাভাবিক, কিন্তু কাশভির মোটেও এটা স্বাভাবিক লাগছে না। ভীষণ ভীষণ অস্বস্তি লাগছে বরং। এরকম নাটক সিনেমাতে হিরোইনের এন্ট্রিতে এমন সিন সচরাচর দেখা যায়। কাশভি তো কোনো অ্যাঙ্গেলে হিরোইন না, তো ওকে এভাবে দেখার কি হলো? দ্রুত ক্যাফটেরিয়া পেরিয়ে নিচ ফ্লোরে চলে আসে কাশভি। সেখানেও কিছু চিলের ন্যায় ধারালো দৃষ্টিকে উপেক্ষা করে নিজের বিকেলে যে দম ফেলে ও। লাঞ্চ যা করেছিল সব মনে হচ্ছে বের হয়ে আসার জোগাড় হলো। ঢ্যাং ঢ্যাং করে লাঞ্চ করতে ক্যান্টিনে যাওয়ার জন্য নিজের ওপর রাগ উঠে প্রচণ্ড। সাথে শাওনকে মনের অন্তঃস্থল থেকে দুটো গালি দিতে ভোলে না। ফাজিলটা আর আবদার করার সাবজেক্ট পেল না। এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে জানলে ওর আবদারের গোষ্ঠী কিলাতো কাশভি। এভাবেই গজ গজ করতে করতে নিজের কাজ ফের শুরু করে। হঠাৎ ইন্টারকমের টোনে কাশভির ধ্যান ভাঙে। ল্যাপটপে টাইপ করার মাঝ দিয়ে পাশে রাখা সাদা ডিজিটাল টেলিফোনটা তুলে কানে ঠেকায়। হ্যালো। হ্যালো ম্যাম, শামির হিয়ার। শাহজাদের পিএসির ফোন পেয়ে আরেক হাতে টাইপিং থামায় কাশভি। ইয়েস। ম্যাম, স্যার আজকে সাইট ভিজিটে যাবেন, আপনাকে সাথে যেতে বলা হয়েছে। স্যার উইল লিভ ইন 10 মিনিট, প্লিজ মিট উইথ আর্টস ডাউনওয়ার্ডস। ঘড়ির দিকে তাকায় কাশভি। দুপুর 3টা বাজে। অত্যন্ত অড একটা টাইম এটা সাইট ভিজিট করার। ভীষণ রোদে পুড়তে হবে, কিন্তু এই টাইমটা তো আর ও পিক করেনি, তাই মন্তব্য ছোড়ারও অধিকার ওর নেই। তাই অন্তত আনুষ্ঠানিক এই সুরের বিপরীতে কাশভি বেশি কিছু বলতে পারল না। আই উইল বি ডাউনস্টার্স ইন 5 মিনিটস। ফোনটা রেখেই নিজের ডেস্কটা গুছিয়ে ফেলল। আজকেই সাইটে যাওয়ার দিন পড়ল। ভাগ্য ভাগ্য, এটাকেই বলে ভাগ্য। এখন পাথুরে রাস্তায় শাড়ি পরে কোনোভাবে উষ্টা খেয়ে ইজ্জতের ফালুদা না বানালেই হলো। নিজের কথা মতো 5 মিনিটে না পারলেও 10 মিনিটের মধ্যেই কাশভি নিচে নামে। রিসেপশনে যেই জানতে পারে শেহজাদ নেমে বাইরে গাড়ির কাছে ওর জন্য অপেক্ষা করছে। শেহজাদ একটা ছাই রঙের মাঝে জল ছাপের স্ট্রাইপ কাটা নকশার স্যুট পরেছে। ভারী কোটটার ভিতর দিয়ে ধূসর বর্ণের শার্টটা উকি দিয়ে একদম নজর কাড়ছে। অন্তত কাশভির তাই মনে হচ্ছে। এই মানুষটার রূপের জৌলুস কি কখনোই কমার নয়। কাশভি মনে মনে খুব অবাক হয়, আবার মেজাজও চড়ে। ছেলে থেকে লোক হয়েছে, বয়স তো দিন দিন বাড়ছে, তাই বলে পাল্লা দিয়ে সুদর্শনতা বাড়তে হবে কেন? লোকটাকে কে বলেছে এত সুন্দর দেখতে? সে কি জানি না এভাবে সুদর্শন হয়ে সামনে আসলে কত মেয়ে নিজের ব্যালেন্স হারাতে পারে? এই মুহূর্তে কাশভির যেই করুণ দশা সৃষ্টি হয়েছে, ও যে নিজের বেহায়া দৃষ্টিকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না। এর দায়কে এই অসভ্য সুন্দর লোকটা দিন নিবে। একটা ফোন কলে মগ্ন থাকায় শাহজাদ প্রথমে সামনে চোখে তুলে তাকায়নি, তাই চক্ষুর সম্মুখে দাঁড়ানো রমণীতে দৃষ্টি পড়েনি ওর। তবে যখন ও মুখ তুলে এবং দুজনের নয়ন মেলে বন্ধন হয়, তখন শাহজাদের পুরো সত্তা থমকে যায়। আইরিস যুগলো। প্রবল ঘূর্ণিঝড় আসার পূর্বে থম মেরে থাকা আবহাওয়ার ন্যায় শান্ত হয়ে গিয়েছে। স্পষ্টত শুকন ঢোক গিলে শাহজাদ। প্যান্টের বাম পকেটে ঢোকানো হাতটা সবার অগোচরে শাহজাদের অজান্তেই মুষ্টিবদ্ধ হয়ে যায়। হ্যালো হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? কাশভি এসে শাহজাদের পিএস শামিরের পাশে দাঁড়িয়েছে। ওদের দূরত্ব শাহজাদের সাথে এতটাই কম ছিল যে ফোনের ওপাশের ডাক পড়াগুলো স্পষ্টই শুনতে পারছিল দুজন। কাশভি নিজের একসময় একান্ত মানবের দৃষ্টির ভাব বুঝে ইতস্ততায় পড়লেও স্বামীর অবাকের সীমা ছাড়িয়ে ভ্রু ঈষৎ কুঞ্চিত করে। সমীহ স্বরে আগ বাড়ায় সে। স্যার। পিলে চমকে ওঠার মতন নড়ে ওঠে শাহজাদ। কাশভির মায়াবী অনন থেকে এই মাত্র চোখ ফিরিয়ে স্বামীর শক্তপোক্ত ত্বকের দিকে তাকায়। মুহূর্তে সব নেশা উবে যায় চেহারা থেকে। স্যার, আপনার ফোন কল।
শেহজাদ নিজের ফোন ধরার হাতের দিকে হুঁশ ফেরায়। সস্ত ব্যস্ত হয়ে ফোনটা কানের কাছে সেটে দেয়। তো আমরা কই ছিলাম? ও হ্যাঁ, বিলসগুলো নিয়ে। আচ্ছা, সেগুলো অফিসে পাঠিয়ে দিবেন। আর কিছু ওকে দেন। ফোনটা কান থেকে সরিয়ে ফেলল শেহজাদ। একটু সময়ের মাঝে আবার নিজের সদা গম্ভীর ভাবটা ধারণ করে ফেলেছে। ফোনটার স্ক্রিন বন্ধ করে স্বামীর দিকে এবার সরাসরি তাকালো। সাইটে বাকি যাদের আসতে বলেছিলাম তারা কত দূর? স্যার, ওনার এতক্ষণে পৌঁছে গেছে। আমার সাথে আরও 15 মিনিট আগে কথা হয়েছিল। তখনই সাইটের গেট পৌঁছানোর কথা বলেছিল। শেহজাদের মুখটা শক্ত থাকলেও ওর চোখের চাহনি আর কণ্ঠের হালকা কোমলতা বোঝালো সে সন্তুষ্ট হয়েছে। গাড়ির দিক মুখ ঘুরিয়ে বলল ও, গুড, লেটস গো। এতক্ষণের সব কাণ্ডই কাশফির নজরে ধরা পড়লেও সে ঠোঁট টিপে চুপচাপ ছিল। ভেতর থেকে হাসি উগলে আসলেও মুখে তা প্রকাশ হতে দেয়নি। যখন শেহজাদ গাড়ির দিকে পা বাড়ায় তখন কাশফিও সেই দিকে অনুসরণ করে। স্বামীর আগে যে এই কাশফির জন্য পেছনের সিটের দরজা খুলে দেওয়াতে ওখানে উঠে পড়ে। আরেক পাশ দিয়ে ওঠে শেহজাদ। সামনে ড্রাইভারের পাশের সিটে যে এর পরে জায়গা নেয়। সবাই সেটেল হতে শেহজাদ যাত্রা শুরু করার নির্দেশ দেয়। যেমনটা কাশফি চিন্তা করেছিল তার থেকেও বাইরের পরিস্থিতি আরও ভয়াবহ। প্রচণ্ড রোদে শহরটা যেন ফেটে ফেটে যাচ্ছে। এসির ভেতর থেকে জনবহুল রাস্তাঘাটে সাধারণত মানুষের অসীম কষ্ট দেখে মনটা খারাপ হয় ওর। খেটে খাওয়া মানুষগুলোর জন্য এই দাবাদহের দিনগুলো অতিবাহিত করা আসলেও অসহ্যনীয়। একসময় গাড়ি থেকে এসে সাইটের গেটটা পৌঁছায়। ইট বালুর উঁচু নিচু পথ দিয়ে নিসান এক্সট্রেলটা এসে দাঁড়ায় এক খোলা প্রান্তরের মাঝে। আগে থেকেই দুটো গাড়ি ওখানে রাখা দেখে কাশফি। শেহজাদ নামতেই ও নিজেও নেমে যায়। 5 জন পুরুষ মানুষকে লক্ষ্য করে আদুরে দাঁড়িয়ে থাকতে শেহজাদ এগিয়ে যেয়ে একে একে সবার সাথে করমর্দন করে। কাশফি এসে পাশে দাঁড়াতেই একে একে সবার সাথে ওকে পরিচয় করিয়ে দেয়। এই প্রকল্প বাস্তবায়নে এনারাও নিযুক্ত আছেন বুঝতে পারেনি কাশফি। এদের মাঝে একজন আর্কিটেক্টও আছে, তবে সে হাউস ও বিল্ডিংগুলো নির্মাণের সাথে জড়িত। তবে কাজের মাঝে পথে ইনার সাথে যুক্ত হতে হতে পারে কাশফির, সেটাও শাহজাদ জানিয়ে দিল। প্রায় ঘণ্টাখানিকের মতন কড়া রোদের মাঝে ঘুরে ঘুরে চলল ওদের আলোচনা। কাশফি ও শাহজাদ দুজনে বরাবরই খুব সুষম চরিত্রের অধিকারী। নিজেদের কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রাখতে বেগ পেতে হয় না ওদের। এই যেমন এখন দুজনকে দেখলে বা ওদের আলোচনা শুনলে কেউ বলবেই না তাদের ব্যক্তিগত জীবনে এই মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে আছে। এত সাবলীল আচরণের পেছনে যে একে অপরের প্রতি তীক্ষ্ণ অভিমান ও বাঁধহীন আবেগ বিস্তৃত সেটা বোঝার উপায় নেই। সবাই আলোচনা গুছিয়ে আনতে প্রায় ঘণ্টাখানেকের উপর লেগে গেল। তখন সূর্য আসমানে বিদ্যমান থাকলেও তার তাপ কমে এসেছে অসহ্যনীয় পর্যায়ে। মিটিংয়ের শেষ রেশ টানতে টানতে সবাই গাড়িগুলোর কাছে এসে দাঁড়ায়। প্রথমে একে একে সেই 5 জন আলাদাভাবে এসেছেন তারা 2 গাড়িতে ভাগ করে বসেন। কাশফি এই পর্যন্ত স্বাভাবিকভাবেই পর্যবেক্ষণ করছিল, তবে ওর ভ্রু কুঞ্চিত হলো যখন ও দেখল সামিরকে ওই 2 গাড়ির একটাতে উঠতে, কিন্তু তাও চুপ থাকলো এটা ভেবে যে সামিরকে হয়তো ওনাদের সাথে কোনো কাজে শেহজাদ পাঠাতে বলেছে। কিন্তু অবাকে ত্রিসীমানায় পৌঁছায় কাশফি তখন, যখন সব গাড়ি চলে যাওয়ার পর শেহজাদ আর ওর এক্সট্রেলাচের সামনে আসে। চালকহীন গাড়িটাকে দেখে ধুধু প্রান্তরে একলা দেখতে পেয়ে কাশফির চোখ কুঁচকে যায়। এবার না পেরে প্রশ্নটা ছুঁড়ে বসে ও, ড্রাইভার কই? জাগে প্রশ্নটা করা তার থেকে আশানুরূপ তো দূর, কোনো উত্তরই পাওয়া গেল না। বরং কাশফি দেখতে পেল শেহজাদের হাতে ইলেকট্রিক লক, যেটা টিপে সে গাড়ির দরজা দূর থেকেই খুলে ফেলল। কাশফি যখন বুঝলো যে শেহজাদি গাড়িটা চালাবে ততক্ষণে শেহজাদ অলরেডি ড্রাইভিং সিটের দরজায় কাছে চলে এসেছে। সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ পর এই প্রথম কাশফির দিকে তাকায় ও। ওঠো। ব্যাস একটা শব্দতেই কথা শেষ। কাশফি শেহজাদের চাহনিতে কিছু একটা আঁচ করতে পারে, তবে মানুষটা যেহেতু গাড়িতে উঠেই গিয়েছে তাই কাশফিও আর বাইরে দাঁড়ায় না। তৃতীয় কেউ না থাকায় নিজেই কোনো ভনিতা ছাড়া সে শেহজাদের পাশের সিটে উঠে বসে।
শাহজাদের চেহারায় পুরো দস্তর ভাবলেশহীন দেখে কাশভি আবার একই প্রশ্ন করে। কি ব্যাপার, তোমার ড্রাইভার? চলে গিয়েছে। অকপটে আসে এমন উদ্ভট জবাবে কাশভি থমকায়। চলে গেছে মানে কি? আমি চলে যেতে বলেছি। এবার কাশভির কপালের ভাঁজ সোজা হয়। এবার আর কোনো প্রশ্ন খুঁজে পায় না বলে সিটে ঠিকঠাক মতন বসে। শাহজাদ ততক্ষণে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। ভেতরের দুজনের একাকিত্বের এই গুমট পরিবেশ থেকে রক্ষা পেতে কাশভি পাশের জানালাটা থেকে প্রকৃত দেখার সিদ্ধান্ত গ্রহণ করে। তবে সেই সিদ্ধান্তেও বেশিক্ষণ অটল থাকতে পারল না ও। আবার সুন্দর খোলা কপালটায় বলি রেখার ভাঁজ পড়ল। আরে তুমি যাচ্ছ কোথায়? শহর তো ডান দিকে। এবারও শাহজাদ সেই ভাবলেশহীন চেহারা রেখেই মৌন ধারণ করে একই পথে গাড়ি চালায়। এই পর্যায়ে কাশভি আসলে বিচলিত হয়ে পড়ে। পিঠ সোজা করে ঝটপট বসে ও। সেজা, তুমি ভুল দিকে যাচ্ছ। এদিকে তো এইদিকে হাইওয়ে, আমি জানি আমি ঠিক পথেই যাচ্ছি। কাশভি যার পর নাই ভরকে যায়। চোখ কপালে ওঠে ওর। মানেটা কি এসবের? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? দেখো কোথায় যাই। ওর উত্তেজিত স্বরের প্রেক্ষিতে এমন দুষ্টুমি ভরা স্বাভাবিক আওয়াজ কাশভি নিতে পারে না। নিমেষেই রেগে যায় ও। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।